সঙ্গীন প্রণয় শক্তি লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির 40তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। গোধূলি বিকেলে সূর্যের ঝাঁঝা উত্তাপ কমে এসেছে কিছুটা। এখন পর্যন্ত পায়ের তলার মাটি লোহার তাওয়ার মতোই তেঁতে আছে। চারিদিক নিস্তব্ধ। দুপুরের ভাত ঘুমে বিভোর পুরো মহল্লা। শুনশান নীরবতার মাঝেই গলির মোড় থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসছে নেড়ি কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। ভেজা টিস্যু দিয়ে কপালের অহর্নিশ ঘামটুকু মুছে মাত্রই কৃতিকুঞ্জের কলিং বেলে হাত চালালো প্রত্যয়। আজ আর কোনো ফর্মাল পোশাকে নয়, মেরুন টি শার্ট আর ব্ল্যাক ডেনিমে হাজির হয়েছে সে। কাঁধে ল্যাপটপ ব্যাগ। বাংলাদেশে আসার দরুন আমেরিকার আবহাওয়ার সাথে মিলিয়ে ডাই করা হালকা বাদামি চুলগুলোতে রুক্ষতা স্পষ্ট দৃশ্যমান। চোখের চশমাটা আঙ্গুল দিয়ে ঠেলে দরজার বাইরে দাঁড়িয়েই নিজের পছন্দের স্টাইলিশ চুলগুলোতে হাত বোলালো প্রত্যয়। অতপর অপেক্ষারত হলো সদর দরজা খোলার। এই উত্তপ্ত বিকেলে কিছুতে কৃতিকুঞ্জে আসার ইচ্ছা ছিল না প্রত্যয়ের, কিন্তু কৃতিকের জরুরি তলবে না এসে আর উপায় কী। কৃতিকের সিদ্ধান্ত এখন থেকে জেকে গ্রুপের বাংলাদেশি ব্রাঞ্চে নিয়মিত বসবে সে। তাই কোম্পানির প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে এই ভর দুপুরে ছুটে আসা। কৃতিক মালিক মানুষ, সে চাইলেই হাজার দিন দায়িত্ব ফেলে রাখতে পারে, কিন্তু প্রত্যয়ের তো আর সেই সুযোগ নেই। পুরো কোম্পানির দায়িত্ব তার কাঁধে। বাংলাদেশ হোক কিংবা বিদেশ, অফিস তো তাকে নিয়মিতই করতে হয়। তার উপর কৃতিকের ব্যক্তিগত একটা সাইডও পুরোপুরি প্রত্যয়ের দেখভাল করতে হয়। সে হিসেবে প্রত্যয় ভীষণ ব্যস্ত একজন মানুষ। নিজের হাজার রকম দায়িত্বের কথা চিন্তা করতে করতে আবারও ভেজা টিস্যু দিয়ে কপাল মুছল প্রত্যয়। ঠিক তখনই জনাত করে খুলে গেল সদর দরজা। নিজের ভাবনা থেকে বেরিয়ে প্রত্যয় সামনে তাকাতে দেখল কালো চুড়িদার পরিহিত অনুকে, যে এই মুহূর্তে প্রত্যয়কে দেখে চোখ দুটো রসগোল্লা বানিয়ে দাঁড়িয়ে আছে। অনুর চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে চোখ দুটো ছোট ছোট করে ফেলল প্রত্যয়। ধীর পায়ের সামনে এগোতে এগোতে ধারালো গলায় কথা ছুড়ল তৎক্ষণাৎ। তোমার না বিয়ে হয়ে গেছে কোন বুড়িওয়ালা আড়তদারের সাথে? খুব বড়লোক, পুরান ঢাকার নামকরা ব্যবসায়ী, তোমাকে অনেক ভালোবাসে, বাসর করাও শেষ, তাহলে এখানে কি করছো? প্রত্যয়ের রক্তিম চোখের দিকে তাকিয়ে ঢকাত করে শুষ্ক গিলে কয়েক কদম পিছিয়ে গেল অনু। অনুর পদচারণ অনুসরণ করে প্রত্যয় এগোতে এগোতে পুনরায় বলল, কোথায় সেই গোঁপদারি সুদর্শন পুরুষ? আমিও একটু দেখি আমার অনুকে কে দিল এত সুখ। বিছানায় পারফরমেন্স কেমন ছিল সেটাও তো জানতে হয়। আমার জিনিসকে আমার আগে উপভোগ করেছে। বুড়িওয়ালার লাক আছে বলতে হয়। আমার অপরিচিতা যে বুড়িতে এত শান্তি খুঁজে পায় তা জানলে এত কষ্টে জিম করে আর বডি বানাতাম না, ট্রাস্ট মি। প্রত্যয়ের উল্টাপাল্টা কথা শুনে অনু মনে মনে বলল, রাগের চোটে ওনার মাথার তার ছিঁড়ে গিয়েছে, এক্ষুনি আইস ব্যাগ দিতে হবে। যে ভাবা সেই কাজ। অনু ছুটে গিয়ে ফ্রিজ থেকে আইস ব্যাগটা এনে প্রত্যয়ের মাথার উপর রেখে দিল ভোঁদড়। অনু ভয়ের চোটে গা ঢাকা দিতে চাইছে। ব্যাপারটা বুঝে আসতেই অনুর পেছন পেছন ছুট লাগালো প্রত্যয়। ওকে তাড়া করতে করতে চেঁচিয়ে প্রত্যয় বলল, অনুর বাচ্চা, তোমাকে আমি ছাড়বো না। আমাকে মিথ্যে বলার শাস্তিস্বরূপ মুখ সেলাই করে দেব তোমার। তারপর তোমায় দেখিয়ে দেখিয়ে আন্টি মার্কা মহিলাদের সাথে প্লাট করব। তখন বুঝবে কেমন লাগে। ধান্দাবাজ মহিলা দাঁড়াও বলছি। কে শোনে কার কথা? অনু ছুটছে তো ছুটছেই। একতলা পেরিয়ে দোতলা, দোতলার করিডোর পেরিয়ে তিনতলা, তারপর সোজা ছাদ। প্রত্যয় দমবার পাত্র নয়। এতগুলো মিথ্যে বলার শাস্তি আজ অনুকে দিয়ে ছাড়বে ও। তাই তো অনুর পিছনে ছুটতে ছুটতে ছাদে চলে আসা। দৌড়ে ছাদের শেষ মাথায় এসে অকস্মাৎ থেমে গেল অনুর পা। কোনো মতে পাঁচিলে হাত দিয়ে নিজেকে সামলে ঘাড় ঘুরিয়ে চাইল পিছনে। দেখল ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে হাঁটুতে হাত ভর করে হাঁপাচ্ছে প্রত্যয়। কয়েক সেকেন্ড হাঁপিয়ে নিজেকে একটু ঠিকঠাক করে অনুর দিকে তাকিয়ে রাগে গজগজিয়ে উঠে প্রত্যয় বলল, স্কুলে কি দৌড়ের কম্পিটিশন করতে নাকি? বাপরে বাপ। অনু মুখ কাচুমাচু করে বলল, আপনি কেন তাড়া করছেন আমাকে? ওই জন্যই তো দৌড়ালাম। প্রত্যয় দ্রুত পায়ে এগিয়ে এসে অনুর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, শাস্তি দেব বলে? তোমার সাহস কি করে হয় আমাকে এতগুলো মিথ্যে কথা বলার? তোমার কি মনে হয় তুমি বলেছ আর আমি তোমার কথা বিশ্বাস করে বসে আছি? স্টুপিড মেয়ে। সবসময় প্রশ্রয় দিয়েছি, কথার প্রাধান্য দিয়েছি, তাই বলে যা খুশি তাই বলবে? আমার ইমোশন নিয়ে খেলবে? স্পিক আপ। অনুর কাঁধ ঝাঁকিয়ে চেঁচিয়ে উঠল প্রত্যয়।
প্রত্যয় প্রচণ্ড রেগে আছে। চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি অনুকে চোখ দিয়ে ভস্ম করে দেবে এই ভদ্র সভ্য ঠান্ডা মেজাজের ছেলেটা। তার উপর মিথ্যে বলার দরুন অনুকে দোষারোপ করছে বারবার। তাই এই মুহূর্তে ভয়ে কুঁকড়ে গিয়ে নীরবে চোখের জল পেছনে ফেলল অনু। প্রত্যয় কান্নারত অনুর দিকে তাকিয়ে রাগে ফোঁস করতে করতে বলল, তোমাকে আমি ম্যাচিওর ভাবতাম অনু। সবসময় বিশ্বাস ছিল তুমি সব কিছু ম্যাচিউরিটি দিয়ে হ্যান্ডেল করবে, আমাদের সম্পর্কটাকেও। কিন্তু না, একটুখানি সাময়িক টানাপোড়েনে তুমি আমাকে জাস্ট 1-2তে দূরে সরিয়ে দিলে। ইনিয়ে বিনিয়ে নিজের মিথ্যে বিয়ের কাহিনী শোনালে। তারপর বললে আমাকে ভুলে যান। হাউ সিলি! এটাকে বাংলা সিনেমা পেয়েছ? অনু ফোঁপাতে সামান্য গলা উঁচিয়ে বলে, আসলে পরিস্থিতি ফাক ইউর পরিস্থিতি। ভালো কীভাবে বাঁচতে হয় নিজের বোনকে দেখে শেখো। কৃতিক ভাই এসেছে, শব্দে কথা বলা তো দূরে থাক, অভিমানে ফিরেও তাকাচ্ছে না ওর দিকে। তবুও চুপচাপ সহ্য করছে মেয়েটা। কেন জানো? কারণ ও সত্যিকারের ভালোবেসেছে। সত্যিকারের ভালোবাসায় পরিস্থিতির দোহাই দেওয়াটা একটা অজুহাত মাত্র। ভালোবাসায় যতটা সুখ ঠিক ততটাই যন্ত্রণা। এই মাত্রাতিরিক্ত সুখ আর মাত্রাতিরিক্ত যন্ত্রণাটা দুটোকে সয়ে নিতে পারলেই তবেই না তুমি সত্যিকারের ভালোবেসেছ। কিন্তু আফসোস, তুমি এসবের কিছুই জানো না, কিছুই বোঝো না। শুধু একটু আবেগের বশে বলে দিয়েছ সারা জীবন আমার সাথে থাকবে। আরে একসাথে থাকাটা কি এতই সোজা? ফাক ইউর ম্যাচিওরিটি। রেগেমেগে কথা শেষ করে হনহনিয়ে পিছু হাঁটে প্রত্যয়। সঙ্গে পেছন থেকে ছুটে এসে ওকে শক্ত করে ঝাপটে ধরল অনু। অনুর কান্নারত তীব্র শরীরের ঝাঁকুনি পুরোপুরি অনুভব করতে পারছে প্রত্যয়। বৈশাখী বিকেলের উত্তাপের মাঝেও তৎক্ষণাৎ একটা নরম ভেজা অনুভূতিতে ছেয়ে গেল প্রত্যয়ের হৃদয় মন। এভাবে কিছুটা সময় অতিবাহিত হলে চোখ দুটো খিঁচে বন্ধ রেখে নিজেকে কিছুটা সামলে নিয়ে নরম স্বরে প্রত্যয় বলে, সরি অনু, মাথা ঠিক ছিল না, তাই তোমাকে একটু বেশি বকে ফেলেছি, কেঁদো না। অনু প্রত্যয়ের পিঠে মাথা এলিয়ে দিয়ে এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলল, আমি সরি, খুব সরি। কোনো কিছু ভাবনা চিন্তা না করে, আপনার সাথে নিজের সমস্যা শেয়ার না করে, এভাবে এতগুলো মিথ্যে কথা বলে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অজুহাত তৈরি করা আমার মোটেই ঠিক হয়নি। আমাকে কি ক্ষমা করা যায় না? শুধু একবার প্লিজ। যেখানে তুমি আমার কাছে অপরাধীনও সেখানে ক্ষমা করার প্রশ্ন আসছে কোথা থেকে অপরিচিতা? অনু এবার চোখ তুলে তাকায় প্রত্যয়ের পানে, বোঝার চেষ্টা করে ওর কথার সারমর্ম। প্রত্যয় ঘুরে দাঁড়িয়ে অনুর চোখ মুছিয়ে দিয়ে অতঃপর হিসিয়ে শুধায়, ক্যান ইউ ফিল ইট ডিয়ার? অনু হেঁচকি টেনে বলে, কি ফিল করব? প্রত্যয় একই সুরে বলে, মাই লাভ, ইউ ফল ইন লাভ উইথ মি হার্ডলি, সেমলেসলি, ডেসপারেটলি অ্যান্ড আনকনসিয়াসলি। প্রত্যয়ের কথায় অনু লজ্জায় মিইয়ে গেল। লতানো তরুর ন্যায় মাথাটা নুইয়ে ফেলে তৎক্ষণাৎ। প্রত্যয় অনুর চিবুকে হাত দিয়ে মাথাটা একটু তুলে বলে, আর যদি কখনো কিছু লুকিয়েছ তাহলে সত্যি সত্যি তোমাকে আর ক্ষমা করব না আমি। অনু হেঁচকি তুলতে না সূচক মাথা নাড়ালে প্রত্যয় ওকে দুহাতের বাহু ডোরে আগলে ধরে তপ্ত গমগমে চমৎকার আওয়াজে বলে, আমি তোমার হৃদয়ের গোপন থেকে গোপনীয় কথাটাও জানতে চাই অনু। হতে চাই তোমার সুখের সন্ধি আর দুঃখের পিছুটান। আমার নীড়ে তুমি সর্বক্ষণ ভালোবাসায় অম্লান। বুড়িগঙ্গা পাড়ে নাতিশীতোষ্ণ বাতাসের সাথে সাথে তখনও ভেসে আসছিল বেসুরো দুটো গানের লাইন। আমার বেঁচে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে, অনেক খুঁজে তোমায় নিলাম চিনে ভালোবাসার এই দিনে। আলিশান মহলের সবচেয়ে সুন্দর, আকর্ষণীয় আর বড় ঘরটায় থাকেন আজমেরি শেখ। এটা মূলত কৃতিকের বাবা জামশেদ জায়ানের ঘর ছিল। স্বামীর সূত্রে এই ঘরের উত্তরাধিকারী এখন তিনি। আপাতত এই ঘরের কর্নারে যে দামি মখমলের ডিভানগুলো রয়েছে তাতে মুখোমুখি হয়ে বসে আছে আজমেরি শেখ আর জায়ান কৃতিক সেই তখন থেকে বসে বসে পায়ের উপর পা রেখে দোলাচ্ছে। 2 আঙ্গুল দিয়ে বারবার ঘষে যাচ্ছে নিজের কপাল। মূর্তিমান কৃতিকের দিকেই তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন আজমেরি। কৃতিক দেশে আসার পরে এটাই তাদের প্রথম সাক্ষাৎ। কৃতিক কি বলতে এসেছে কিংবা কি বলবে সেসবের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা না করে নিজের গভীর গলায় প্রশ্ন ছুড়লেন আজমেরি শেখ, এই ঘরে কেন এসেছ, কি চাই? কৃতিক নিজের বন্ধ চোখজোড়া অকস্মাৎ খুলে ফেলল। অতঃপর শান্ত মসৃণ গলায় বলল, কি চাই সেটা আপনি ভালো করেই জানেন, তাহলে কেন করলেন এটা? কোন সাহসে ওরুকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এলেন? ওরু ছাড়া পুরো দুনিয়াতে এখন আমার কেউ নেই, আপনি সেটা ভালোভাবে জানতেন। তবুও আমায় দ্বিতীয়বার একাকিত্বের যন্ত্রণায় ভোগালেন কেন? আনসার মি। আজমেরি থমথমে গলায় বললেন,
ভদ্রভাবে কথা বলো, আমি তোমার গুরুজন হই। কৃতিক এক পা অন্য পায়ের উপর তুলে ডিভানে গা ছড়িয়ে বসে বলল, হ্যাঁ তা হন বটে, শাশুড়ি মা বলে কথা, আমি কারো শাশুড়ি নই। কৃতিক একটু তাচ্ছিল্য করে হেসে বলল, আপনি মানেন বা না মানেন, অরু আমার। আপনি ভালো করে জানতেন ইউএসএ টু ভিডি কেন। পৃথিবীর মধ্যে যে কোনো গর্তে গিয়ে লুকালেও অরুকে আমি ঠিক খুঁজে বের করতাম। শুধু শুধু টাইম ওয়েস্ট করলেন। আজমেরি শেখ দমে যাওয়ার পাত্রী নন, যথেষ্ট সুকৌশলী মহিলা তিনি। তাই এবার চোয়াল শক্ত করে কৃতিকের চোখে চোখ রেখে আজমেরি বললেন, আমি যা করেছি তোমার আর অরুর মান সম্মান বাঁচানোর জন্যই করেছি। একবার ভেবে দেখেছো, এ বাড়ির একমাত্র ছোট সাহেব তার সৎ বোনকে বিয়ে করেছে। একথা জানাজানি হলে তোমার পরিবারের এত বছরের ঐতিহ্য, নাম, দাম, আভিজাত্য কোথায় গিয়ে দাঁড়াবে? সমাজের মানুষ তোমার চরিত্রে আঙুল তুলবে, সেই সাথে আমার ওইটুকুনি মেয়ের দিকেও। আজমেরি শেখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সামনের টি টেবিলে পাঞ্চ মেরে রেগে গর্জিয়ে উঠল কৃতিক। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ফাকিং সমাজ। আমার আত্মা যাকে চেয়েছে আমি তাকেই বিয়ে করেছি, তাকেই ভালোবেসেছি, আর তার সাথে বেড শেয়ার করেছি। দেখি কোন সমাজের সাহস আছে আমাকে অরুকে কটাক্ষ করার। যে সমাজ অরুর কিংবা আমার ফিলিংসের দিকে আঙ্গুল তুলবে, সেই সমাজের নিয়মই ভেঙে দেব আমি। তাতে যদি আমি জায়ান কৃতিক শেষ হয়ে যাই তবে তাই হবে, তবুও অরুকে আমি এই জন্মে ছাড়ছি না। আজমেরি শেখের মুখের উপরে এক নাগাড়ে অনেকগুলো কথা ছুঁড়ে মেরে গটগটিয়ে বেরিয়ে যায় কৃতিক। যাওয়ার আগে পিছু রেখে নির্লিপ্ত কণ্ঠে আজমেরি বলেন, যেদিন সন্তানের বাবা হবে সেদিন ঠিক বুঝবে আমি কেন এত সব করেছি। কৃতিক না ঘুরে দাঁড়িয়ে বলল, আমার আর আপনার মেয়ের ডিএনএ আর যাই হোক দুশ্চরিত্রের অধিকারী হবে না। অ্যাজ এ প্যারেন্ট দ্যাটস এনাফ ফর মি। পরক্ষণেই কী ভেবে যেন ঘুরে দাঁড়িয়ে কৃতিক বলে, আর হ্যাঁ, অনুপ্রত্যয়ের বিয়ের আগ পর্যন্ত আপনার ভাইয়ের পরিবার কিছুতেই যাতে কৃতিক কুঞ্জ ত্যাগ না করে। পুরো বিয়ের ওকেশনে তারা আমার স্পেশাল গেস্ট। কৃতিক যখন কথাগুলো বলছিল তখন ওর ঠোঁট ভেঙে বেরিয়ে আসছিল সামান্য রহস্যময় ক্রূর হাসি। কৃতিক স্থান ত্যাগ করে চলে যেতেই তীরের ছিলার মতো এক ভ্রু উঁচিয়ে আজমেরি শেখ কটমটিয়ে বললেন, খিয়ারা রোজারিও যে কী খেয়ে এমন তেদর ছেলে জন্ম দিয়েছিল কে জানে। এ নিশ্চয়ই ব্রিটিশদের বংশভূত। কৃতিকের উপর রাগ ঝাড়তে গিয়ে একটা কথা মিস করে গিয়েছে আজমেরি শেখ। মাত্র সেটা মস্তিষ্কে বিট করতেই তিনি অস্ফুটে বললেন, হনুয়ার প্রত্যয়ের বিয়ে মানে? কি বলল এই তাদর ছেলে? আমার মেয়েগুলো কি ওর খেলার পুতুল নাকি? না না, এক্ষুনি ওর এসব কৌশলী পরিকল্পনা বন্ধ করতে হবে। আজমেরি শেখ রেগে মেগে ডিভান ছাড়লেন, তারপর দ্রুত পায়ে হাঁটা ধরলেন কৃতিককে অনুসরণ করে। করিডোরের এ মাথা থেকে ও মাথা কোথাও কৃতিক নেই। অগত্যায় হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। আজমেরি শেখ যেখানে দাঁড়িয়েছিলেন তার পাশে সিঁড়িঘরের ওঠার রাস্তা। ঠিক সেখান থেকেই কিছু অযাচিত আওয়াজ কর্ণকুহরে পৌঁছালে তড়িৎ গতিতে চোখ ঘোরালেন তিনি। মরছে যাওয়া আবছা আলোতে দেখলেন অন্ধকার সিঁড়িতে বসে বসে পোপাচ্ছে অনু। পাশে বসে আছে প্রত্যয়। অনু কাঁদছে দেখে বারংবার ওর মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে প্রত্যয়। অনুর মাথায় হাত বুলাতে বুলাতে আদরে আওয়াজ ভেসে এলো প্রত্যয়ের দিক থেকে, এত কাঁদো কেন? মাথা ব্যথা করবে তো জান। আর বকবো না, সরি তো। এই যে দেখো কানে ধরছি, ঘাট হয়েছে আমার অনু, আমার ময়না পাখি, আর কাঁদে না। পরক্ষণে আবারও নিজের বলিষ্ঠ হাতের ফিট দিয়ে অনুর দু কপল মুছে দিল প্রত্যয়। আজমেরি শেখ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে অনু আর প্রত্যয়ের দৃষ্টিগোচর হবার আগে দ্রুত চলে এলেন সেখান থেকে। তখন মাঝরাত, বাইরে পূর্ণিমা, রাতের আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের আলোতে ভেসে যাচ্ছে কৃতিক কুঞ্জের সুবিশাল মহল। রূপার বার্তায় মাত্রই রুম থেকে বেরিয়েছে ওরও। মা নাকি ওকে ডেকে পাঠিয়েছে। গত দুদিনে মামির উপদ্রব কমেছে খানিকটা। সে আপাতত রেজাকে নিয়ে হসপিটালে রাত্রি যাপন করছে। আর রূপা মামির মতো এত ভেজাল করে না, তাই রূপাকে খুব বেশি বিরক্ত লাগে না অরুর। ওই জন্যই তো রূপার কথা মতো সহসা রওনা হয়েছে মায়ের ঘরের দিকে। কিছু দূর গিয়ে করিডোরে মাঝপথে আটকে গেল অরুর পা। দেখল অন্য পাশ দিয়ে অনু বের হয়ে এসেছে। অনুকে শুকনো মুখে এগিয়ে আসতে দেখে অরু তাড়াহুড়া করে ওর কাছে গিয়ে শুধালো, কিছু কি হয়েছে আপা? মা আমাকে হঠাৎ ডেকে পাঠালো যে। অনু ঠোঁট উল্টে জবাব দেয়, জানি না রে, আমাকেও ডেকে পাঠিয়েছে। সত্যি করে বল অরু, কৃতিক ভাইয়ের সাথে কিছু করিসনি তো? অরু বিরক্ত কণ্ঠে বলল, আপা উনি এসেছে থেকে আমার মুখের দিকে অবধি ভালো করে তাকাচ্ছে না, কথা বলা দূরে থাক। অনু বলল, ভাগ্যিস মামি নেই, থাকলে এটাকে তিল থেকে তাল বানিয়ে হাজারটা অপবাদ জুড়ে দিত। ওরও অন্যমনস্ক হয়ে গেল। মনে মনে ভাবল,
হতেও তো পারে মামির কথাই ঠিক, জায়ান কৃতিক এখন আর আমাকে ভালোবাসে না। এখন আর আমি আগের মতো গোলগাল নেই, শুকিয়ে গিয়েছি অনেক। তাই হয়তো আমার সৌন্দর্যে উনি আকর্ষিত হচ্ছেন না, ভালো লাগছে না আমাকে আর। ভাবনার মাঝপথে অনু আচমকা ধাক্কা দিল ওরুকে। ওরুর ভ্রম কেটে গেলে গলা খাদে নামিয়ে অনু বলে, এখানে দাঁড়িয়ে না থেকে ভিতরে চল। আর হ্যাঁ, কিছু কড়া কথা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখ। মা তো একটু বলবেই, ওসব মনে রাখার দরকার নেই, কেমন? ওরু অনুর কথায় মাথা নাড়িয়ে সায়জা নিয়ে অনুর আঁচল ধরে পেছন পেছন এগিয়ে গেল। মা, আসবো? আজমেরি শেখ হাতের বইটা রেখে ঘুরে তাকালেন। পাওয়ারে চশমা স্পষ্ট দেখতে পেলেন ফুটন্ত কলির মতো তার দুই মেয়েকে। একজনের পরনে লাল টকটকে চুড়িদার, আর একজনের পরনে কালো। আমেরিকা থেকে আসার পরের দিনগুলোতে যেমন বিষণ্ণ মলিন মুখশ্রীতে ঢাকা পড়ে থাকতো স্নিগ্ধ চেহারাটা, এখন এই মুহূর্তে তার উপস্থিতি নেই বললেই চলে। যদিও ওরুকে কাহিল দেখাচ্ছে, তবুও কোথাও একটা লাবণ্যের আভা ফুটে উঠেছে ছোট্ট মুখটায়। মেয়েদেরকে এক নজর পরখ করে আজমেরি শেখ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে গম্ভীর গলায় বললেন, হ্যাঁ এসো। অনু ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কি হয়েছে মা, শরীর খারাপ করছে তোমার? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? মায়ের কথার রহস্য ছেদ করার ক্ষমতা নেই অনুর। অগত্যায় শুষ্ক ঢোক গিলল, জিভ দিয়ে অধর ভিজিয়ে বলল, ঠিকই তো আছি মা। আজমেরি শেখ আর কথা ঘোরালেন না, স্পষ্ট আওয়াজে বললেন, প্রত্যয়ের পরিবারের সাথে কথা বলা হয়েছে, ওরা কাল সন্ধ্যায় আসছে। দু বোন সেজেগুজে রেডি থাকবে। আমি তো আর জায়ান কৃতিক না যে পরিবার সমাজ এসবের বাইরে গিয়ে যা ইচ্ছে করব। যা হবে দু পরিবারের সম্মতি এবং সকল রিচুয়াল মেনেই হবে। আজমেরি শেখের কথায় ওরুর মুখটা চুপসে গেলেও আনন্দে পুলকিত হয়ে ওঠে অনুর হৃদয়। সকল আশা ভরসা বিসর্জন দেওয়ার পরে এ যেন মেঘনা চাইতে জল। ও পারছে না খুশিতে চিৎকার দিয়ে লাফিয়ে উঠতে, কারণ সেটা ওর ধাঁচে নেই। তাই চুপচাপ মায়ের কথায় মাথা কাত করে সম্মতি জানালো অনু। এবার যেতে পারো। আজমেরি শেখ যাওয়ার অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে দু বোন বাইরের দিকে অগ্রসর হয়। ঠিক তখনই পুনরায় ওরুকে ডেকে ওঠেন তিনি। মায়ের ডাকে ওরু পিছু তাকালে একটা ভারী দীর্ঘশ্বাস ছেড়ে আজমেরি বলেন, তোমার স্বামীকে বলবে সে যাতে যথাসময় মেহমানদের সামনে উপস্থিত থাকে। আমরা সামাজিক জীব তো, তাই এসব আতিথেয়তা আমাদের পালন করতে হয়, খেয়াল রাখতে হয় অতিথিদের সর্বোচ্চ আপ্যায়নে। তাই কালকের দিনটা অন্তত যাতে একটু ভদ্রভাবে নিচে নামে। কেন যেন মায়ের তিক্ত কথাগুলো আজকে বেশ মনে ধরল ওরুর। ইচ্ছে তো করছে উড়ন্ত পাখির ন্যায় উড়ে উড়ে ঢানা জাপটাতে। এই প্রথম কৃতিকার ওর সম্পর্কটা মুখ দিয়ে উচ্চারণ করল মা। তার মানে কি একটু একটু করে সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে মায়ের কাছে? এর চেয়ে খুশির আর কি হতে পারে? আজ অনেকগুলো দিন পরে হয়তো ওরও একটু ঘুমোতে পারবে, যাকে বলে সত্যিকারের ঘুম। ওদিকে ঘুম নেই অনুর চোখে। কি বলল মা এটা? এত তাড়াতাড়ি কি করে সব কিছু মেনে নিল মা? এটা কি আসলে সত্যি নাকি স্বপ্ন? ঘুম ভেঙে গেলে যদি সব মিথ্যে হয়ে যায় তখন? অযাচিত ভয়ে সত্যতা যাচাই করার জন্য নিজের শরীরে নিজে চিমটি কাটল অনু। আউচ! ব্যথা পেয়ে তড়াক করে উঠে বসল। মনে মনে বলল, সবই ঠিক আছে, কোনো কিছু স্বপ্ন কিংবা ভ্রম নয়। কিন্তু রেজা ভাই আর মাম্মি জানলে কি অশান্তিটাই না করবে? কে জানে, মাকে না আবার কথা দিয়ে পিষ্ট করে ফেলে, তখন তো আমারই কষ্ট হবে। হে উপরওয়ালা, যা হওয়ার তা যাতে ভালোই ভালো হয়, নয়তো মায়ের কষ্ট আমি দেখতে পারবো না, কিছুতেই না। নিশুতি নিস্তব্ধ শুনশান তমসাচ্ছন্ন রাত। ওরু গভীর ঘুমে তলিয়ে আছে। দক্ষিণের জানালাটা হাট করে খোলা। সেতা থেকে বুড়িগঙ্গা পাড়ের শাঁসা বাতাস ধেয়ে আসছে। অদূরে লঞ্চের হুইসেল বাজছে। হয়তো শেষ রাতে ঘাটে বেড়েছে, তাই ঘুমন্ত যাত্রীদের জানান দিতেই এই তীক্ষ্ণ আওয়াজ। লঞ্চের তীক্ষ্ণ আওয়াজে ঘুমের খুব একটা অসুবিধা না হলেও সিগারেট পোড়া উৎকট গন্ধে দম বন্ধ হয়ে আসছে ঘুমন্ত ওরুর। মনে হচ্ছে কেউ নাকের কাছে এসে সিগারেট ধরিয়েছে, যে সেই সিগারেট না, বিদেশি ব্র্যান্ডেড কোনো সিগারেট, যার দরুন গন্ধটাও তীক্ষ্ণ। ঘুমের মাঝেও কেমন মস্তিষ্কে গিয়ে লাগছে। বাইরের হিমেল হাওয়ায় সেই গন্ধও দূর করতে পারছে না। বেশি কিছুক্ষণ ঘুমের তালে হাঁসফাঁস করে শ্বাস নিতে না পেরে অবশেষে লাফিয়ে উঠে বসল ওরু। বাইরের ছাদের আলোতে আলোকিত ঘর, সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। পুরো রুমে কেউ নেই, অথচ সিগারেটের গন্ধটা এখনও বর্তমান। নিজের মনের ভয় আর সন্দেহ কাটাতে উঠে গিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালালো ওরু। রুম জুড়ে ফকফকে আলোকরশ্মি ছড়িয়ে পড়তেই ওরু দৃষ্টিগোচর হলো মিইয়ে যাওয়া ধোঁয়ার কুণ্ডলী। দেখে মনে হচ্ছে এখানে একটু আগেও কেউ ছিল, কিন্তু কে? এত রাতে নিজের ঘুম বিসর্জন দিয়ে কে আসতে পারে এই রুমে? ভাবনায় পড়ে গেল ওরু। তবে ভাবনারা ঘনীভূত হওয়ার আগেই
চোখের পাতা ভার হয়ে এলো ঘুমে। অরু আর দাঁড়িয়ে থাকতে পারল না, তৎক্ষণাৎ গিয়ে গা এলিয়ে দিল বিছানায়। ঘুমে তলিয়ে যেতে যেতে ভাবল, যে থাকার থাকুক, জায়ান কৃতিক বাড়িতেই আছে, কেউ আমার কিছু করতে পারবে না। আফটার অল হি ইজ মাই সুপার হিরো। আজ আর একাডেমিতে যাওয়া হলো না অরুর। সন্ধ্যায় মেহমান আসবে, তার উপর এখনও কৃতিকের বন্ধুরা আছে, তাই বাড়িতে অনেক কাজ। সকাল সকালে টেলিফোন করে নীলিমাকে জানিয়ে দিয়েছে অরু। বলেছে সন্ধ্যাবেলায় যাতে শাড়ি টাড়ি পরে নীলিমাও চলে আসে, তাহলে একসাথে সেলফি তোলা যাবে। নীলিমাও বেশ উৎসুক হয়ে সায় জানিয়েছে অরুর কথায়। অবশেষে অনু আপার বিয়ে হতে যাচ্ছে, ওদের খুশির যেন সীমা নেই। নীলিমার সাথে কথা শেষ করে অরু খাবার টেবিলে আসলে আজমেরি শেখ বলেন, তাকে বলা হয়েছিল? তাকে বলতে মা কৃতিককে বুঝিয়েছে। ব্যাপারটা মাথায় আসতেই অরু দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে যেতে যেতে বলল, এক্ষুনি বলে আসছি মা, তাড়াহুড়োয় ভুলে গিয়েছিলাম। অরু যখন উকিঝুঁকি দিয়ে কৃতিকের রুমে প্রবেশ করল, তখন সেই 8 বছর আগের মতোই অনুভূতি হচ্ছে ওর। মনে হচ্ছে এই বুঝি উঠে এসে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেবে কৃতিক, তারপর দাঁত খিচিয়ে বলবে, আমার রুমে কি চাই? অথবা হিতে বিপরীত হতে পারে, না উঠেই হাতের ইশারায় ডেকে বলতে পারে, এখানে বস, তোকে দেখব। মনের মাঝে বাসা বাঁধা তখনকার যমরাজ্যে এখন হৃদয়ের পৃথ্বীরাজ হয়ে যাবে, কে জানত। অতীতের কথা মনে করে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে রুমের মাঝে এগিয়ে যায় অরু। বেলা প্রায় 11টার কাছাকাছি, অথচ এখনও উদম শরীরে উপর হয়ে ঘুমাচ্ছে কৃতিক। কোমর অবধি টানা কম্পিউটার ছাড়িয়ে তার ভি শেপের পৃষ্ঠদেশ, পুরুষালী বাহু, ফর্সা পিঠের ইতিউতি রাজত্ব গেড়ে বসা কুচকুচে কালো তিল, সব কিছুই দৃশ্যমান অরুর চোখে। সেদিকে তাকালেই যেন ঘোর লেগে আসে, জাগ্রত হয় অবাধ্য নারী সত্তা। তাই বেশিক্ষণ না তাকিয়ে তাড়াহুড়ো করে চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে রিনরিনে আওয়াজে ডাকল অরু, শুনছেন? কথা ছিল, কাজের কথা। কৃতিকের কোনো হেলদোল নেই, অথচ অরু একইভাবে ডাকলো বেশ কয়েকবার। পরক্ষণে মনে মনে বলল, আমি জানি সজাগ থাকলেও সাড়া দিবেন না আপনি, আমারই ভুল, আগ বাড়িয়ে ডাকতে এসেছি। অরু যখন বিরক্ত হয়ে গাল ফুলিয়ে চলে যাচ্ছিল, তখনই আওয়াজ ভেসে আসে কৃতিকের। সকালের হাসকি টোনে কৃতিক বলে, চোখ ভর্তি ঘুম আর মাথা ভর্তি শুধু তুই। অরু তরতরিয়ে এগিয়ে এসে শুধালো, কি বললেন? কৃতিক এবার ঘুরে শুলো, বালিশের পাশ থেকে মোবাইলটা কুড়িয়ে চেক করতে করতে বলল, নাথিং, কি বলতে এসেছিস সেটা বল। অরু চোখ মুখ শক্ত করে অন্যদিকে তাকিয়ে বলে, আজ প্রত্যয় ভাইয়াদের বাড়ি থেকে মেহমান আসবে, মা বলেছে আপনাকে উপস্থিত থাকতে। কৃতিক ফোন স্ক্রল করতে করতে বলল, রাতে ঘুমাতে পারিনি, পার্টি অফিসের পুনর্মিলনেও ঘুমের জন্য ক্যান্সেল করেছি। সারাদিন ঘুমাবো, সন্ধ্যায় ডেকে দিস, ঘুম হলে চলে আসব। অরু কঠিন গলায় বলল, বাড়ির জামাইদের এসবে থাকতে হয়, আর আপনি বাড়ির ছোট জামাই। ও তাই, আমি বুঝি কৃতিককুঞ্জের জামাই? আগে তো জানা ছিল না। হ্যাঁ তাই তো। কথায় কথায় কৃতিক খেয়াল করলো অরু সেই তখন থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে কথা বলছে। কাহিনী ধরতে না পেরে কৃতিক ভ্রুকুটি করে জিজ্ঞেস করলো, আমি তোর শ্বশুর না ভাসুর? এভাবে অন্যদিকে তাকিয়ে কথা বলছিস কেন? অরু চোখ মুখ খিচিয়ে বলল, দয়া করে কিছু পড়ুন। কৃতিক নির্বিকার ভঙ্গিতে বলল, এমন ভাব করছিস যেন এর আগে তুই আমাকে আনড্রেস দেখিসনি। আমি তো প্যান্ট। থাক! কানে হাত দিয়ে চেঁচিয়ে উঠল অরু। তৎক্ষণাৎ রুম ত্যাগ করতে করতে দাঁত কিরমিরিয়ে বলল, নির্লজ্জ বেহায়া লোক, এ রুমে এসে আমার ঘাট হয়েছে। সন্ধে হতেই হ্যাজাক আর ল্যান্টার্নের আলোতে সেজে উঠেছে কৃতিককুঞ্জ। চারিদিকে উৎসব মুখর পরিবেশ। মূলত কৃতিকের বন্ধুরাই মাথিয়ে রেখেছে সব কিছু। সায়র আজকে ফটোগ্রাফার, এদিক সেদিক যেখানে যা পাচ্ছে তারই ছবি তুলে নিচ্ছেও। এলিসা ব্যস্ত সময় পার করছে অনুকে সাজাতে। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় ফুল পরার চেষ্টা চালাচ্ছেন ক্যাথলিন। আজ বাঙালিদের মতো 3 পিস পরেছে সে। রুমের কোথাও অরুর দেখা নেই, মেয়েটা সাজেও নেই। কৃতিক এখনও ওর সাথে ঠিকভাবে কথা বলে না, চোখে চোখ রেখে তাকায় না। ওই জন্যই সাজগোজ করার ইচ্ছেটাও মরে গিয়েছে। কিন্তু এলিসা তো মোটেও কথা শোনার পাত্রী নয়, ঠিকই কোথা থেকে যেন ধরে এনে অরুকেও সাজাতে বসেছে। মেহমান এসেছে এই তো কিছুক্ষণ, ঘরোয়া আয়োজন, ছোটোখাটো আংটির বোতল যাকে বলে। তাই মেহমানের সংখ্যাও কম। প্রত্যয়ের খুব ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া তেমন কেউ আসেনি। অতিথিদের কিছু সময় পরে প্রত্যয় নিজেও এসেছে, পুরোপুরি ফর্মাল স্টাইলে। অফ হোয়াইট শার্ট, ব্ল্যাক কোটি আর ব্ল্যাক রিস্ট ওয়াচে তাকে মারাত্মক সুদর্শন লাগছে।
প্রত্যয়ের কোলে তার বড় বোনের পিছিয়ে মেয়ে অন্তু। অন্তুকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করে আজমেরি শেখকে সালাম জানালো প্রত্যয়। আজমেরি শেখ হাসি মুখে সালাম গ্রহণ করে প্রত্যয়কে বসতে বলল। মোখলেস চাচা সহ বাড়ির অন্য বৃদ্ধরা অতিথি সমাদরে ব্যস্ত। অর্ণব আর এলিসা অতিথিদের সাথে টুকটাক কথা জমিয়েছে। সায়র সকলের ভিডিও ধারণ করছে। ঠিক সে সময় অনুকে নিয়ে সিঁড়ি ভেঙে নিচে নামে অরু আর ক্যাথলিন। কটকটে গাঢ় মেরুন রঙের হাফ সিল্ক শাড়ি আর হাত ভর্তি রেশমি চুড়ি পরিহিত অনুকে চেনাই যাচ্ছে না এখন। দেখতে অপরূপ লাগছে। হুট করে মনে হচ্ছে সিনেমার মেইন ক্যারেক্টারের এন্ট্রি হয়েছে। সবার চোখ অনুর দিকে। অন্তুকে চকলেট দিতে দিতে প্রত্যয় দু একবার আর চোখে দেখে নিল অনুকে। অরু আজ শাড়ি পরেনি, সিকোয়েন্স 3 পিস পরেই অনুকে নিয়ে নেমেছে। নিচে এসে অনুকে বসানো হলো প্রত্যয়ের পাশেই। ভালোবাসার বিয়ে, দেখাদেখির কিছু নেই, ডিরেক্ট আংটি বদল হলেই চলে। তবু আশমেটাতে সবাই একটু একটু করে দেখে নিল হবু বউকে। একজন মাত্র মানুষ যিনি অনুর পাশাপাশি উঠে এসে অরুকেও চিবুক তুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, তিনি হলেন প্রত্যয়ের বড় ফুফি। অরু বুঝল না ওকে এভাবে দেখার কি আছে, তবে সেরকম কিছু মনেও করল না। সবাই যখন অনু আর প্রত্যয়কে নিয়ে মেতে আছে, তখন অরুর দিকে এগিয়ে আসেন আজমেরি শেখ। কিছুটা রাগান্বিত হয়ে গলা খাদে নামিয়ে সুধান, তোমার স্বামী কোথায়? অরু থতমত খেয়ে উপরের দিকে আঙ্গুল উঁচিয়ে কিছু বলবে, তার আগেই দেখা গেল সিঁড়ি দিয়ে নামছে কৃতিক। চোখে মুখে এখনও ঘুমের রেশ। এলোমেলো চুল, পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, পায়ে স্লিপার, হাতে আইপ্যাড। সেভাবে অতিথিদের সামনে চলে এলো কৃতিক। আজমেরি শেখ কৃতিককে দেখে অরুকে চোখ রাঙিয়ে চলে গেলেন, আর অরু সেখানে দাঁড়িয়ে কপাল চাপড়াতে থাকলো। এই কি স্বামী কপালে জুটল তার? রাইট বললে লেফটে যাবে, তো লেফট বললে রাইটে। ঘাট তেরামিরও তো একটা সীমা থাকা দরকার। কৃতিক সবার মাঝে আসতেই প্রত্যয় দাঁড়িয়ে ওকে বসতে বলল। কৃতিকও গিয়ে একটা সিঙ্গেল সোফার উপর বসে পড়ল। ওকে দেখে প্রত্যয়ের 15 বছরের কাজিন ফট করে বলে উঠল, ভাইয়া আপনি দেখতে পুরাই রণবীর কাপুরের মতো, এলোমেলো চেহারাতেও হট লাগছে। প্রত্যয়ের ফুফি তৎক্ষণাৎ মেয়েকে থামিয়ে দিয়ে বলল, চুপ করবে তুমি, ইউ হ্যাভ নো ম্যানার্স। কৃতিক ইতস্তত কণ্ঠে বলল, ইটস ওকে, ছোট মানুষ, বুঝতে পারিনি তাই। সায়র মিনমিনিয়ে বলল, নিজে একটা ছোট মেয়ের জন্য দেওয়ানা হয়ে ঘুরছে, আর এখানে আধিক্যতা দেখানো হচ্ছে, ঢং যত সব। সবার সব টকশোতে ইতি টেনে অবশেষে ছোটোখাটো করে আজমেরি শেখ অনু আর প্রত্যয়ের আংটি বদলের ঘোষণা করেন, এবং সবার হৈহুল্লোড়ে ওদের আংটি বদলটাও হয়ে যায়। দুই পরিবারের সম্মতি সাপেক্ষে 1 সপ্তাহ পরে ঠিক করা হয় বিয়ের দিন তারিখ। এঙ্গেজমেন্ট মানে একটা নতুন অধ্যায়ের সূচনা, দুজন দুজনকে নতুন করে চিনতে শুরু করা, অনেকটা কাছ থেকে আর অনেকটা আন্তরিকতা দিয়ে। তাই মেয়ে আর জামাইকে একটু প্রাইভেসি দিয়েছে সবাই। আলাদা কথা বলার জন্য ওদের ছাদে পাঠানো হয়েছে, আর নিচে আপাতত সবাই মিষ্টি মুখ করায় ব্যস্ত। প্রত্যয়ের ফুফি আজমেরি শেখের মুখে একটুখানি মিষ্টি পুড়ে দিয়ে হাসি মুখে বললেন, আপা আমাদের তো আরও একটা আবদার বাকি রয়ে গেল। আজমেরি শেখ খানিকটা উৎসুক হয়ে শুধালেন, কী আবদার বলুন না। আমাদের আরও একজন ছেলে আছে, প্রত্যয়েরই চাচাতো ভাই। ওর নাম অমিত, নামকরা নোবেলিস্ট। কিছুদিন আগে ছোটোখাটো একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে আজ আসতে পারেনি। ও আসলে আপনার ছোট মেয়েকে খুব পছন্দ করে। অনু আর প্রত্যয়ের কথা বলা কওয়ার আগ থেকেই অরুর কথা বলা বলি করেছি আমরা। ছেলেটা অবশেষে কাউকে পছন্দ করেছে, তাই আবদার না করে থাকতে পারিনি। এখন আপনাদের মতামত। প্রত্যয়ের পুপির কথা শেষ হতে গড়শুদ্ধ সবাই বিব্রত চাহনি নিক্ষেপ করল কৃতিকের পানে, যে এতক্ষণ যাবৎ আইপ্যাড স্ক্রল করছিল, কিন্তু এই মুহূর্তে বাজ পাখির মতো তীক্ষ্ণ চাহনিতে চেয়ে আছে এক কোণে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা অরুর দিকে। অরু নিজেও এহেন প্রস্তাবে হতবাক, কিন্তু আপাতত ওর ভয় করছে, ভীষণ ভয়। কৃতিক না আবার বড়সড় ঝামেলা বাঁধিয়ে বসে। চারিদিকে এমন থমথমে হয়ে আছে দেখে প্রত্যয়ের ফুফি আগ বাড়িয়ে কিছু বলতে যাবেন, তার আগেই মুখের কথা কেড়ে নিয়ে শান্তস্বরে কৃতিক বলে, অরু যে ভার্জিন না সেটা আপনার ভাতিজা জানে তো? কি? হতবিহ্বল হয়ে গেলেন প্রত্যয়ের ফুফি। এইটুকু মেয়ে ভার্জিন না, তাও আবার এসব গোপনীয় কথা সবার মাঝে বসে বলছে তারই সৎ ভাই। কৃতিক চারিদিকে একবার চোখ বোলালো, তারপর উঠে গিয়ে সবার উদ্দেশ্যে বলল, এনজয় ইয়োর কোয়ালিটি টাইম। সবাইকে বিদায় জানিয়ে উপরে যেতে যেতে সবার সামনে অরুকে ডেকে কৃতিক বলল, অরু এক্ষুনি উপরে আয়। এক্ষুনি মানে এক্ষুনি।
ওর রুমে পা রাখার সঙ্গে সঙ্গে ওকে হ্যাচকা টান দিয়ে বিছানায় ছুঁড়ে মারল কৃতিক। শরীরের শক্তি ক্ষীণ, তার উপর এভাবে ছুঁড়ে মারাতে মারাত্মক ব্যথা পেল ওরও। কৃতিকের সেদিকে খেয়াল নেই। গত কয়েকদিনের রাগ, হিংস্রতা সব একসাথ হয়ে মস্তিষ্কে জমা হয়েছে ওর। চোখ দুটোতে ভর করেছে রক্তিম তেজস্ক্রিয়তা। কপালের সবকটা রগ ফুলে আছে। ওর নিজেকে সামলে উঠে দাঁড়ালো। ও বুঝতে পারল না ওর দোষটা কোথায়, তাই ঝাঁঝিয়ে উঠে বলল, সমস্যা কি আপনার? যখন ইচ্ছে মারছেন, যখন ইচ্ছে অবহেলা করছেন, যখন ইচ্ছে কাছে টেনে নিচ্ছেন। কেন? কি করেছি আমি? কৃতিক জোর করে শক্ত হাতে ওর ঠোঁটে লিপস্টিক ঘষে মুছতে মুছতে বলল, কতবার বলেছি অন্য কারো সামনে সাজবি না, কথা শুনিসনি। আমি মাত্র 1 মাস দূরে ছিলাম, এর মধ্যে অন্য নাগর জুটিয়ে ফেলেছিস। তারা এখন আমার বউয়ের জন্য আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তোকে আজ আমি কি করব নিজেও জানি না। অরু কৃতিককে 2 হাতে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, কি করবেন আপনি? আমাকে মেরে ফেলবেন? মারুন, কাটুন, যা ইচ্ছে করুন। আপনার জন্য এমনিতে আধমরা হয়ে আছি আমি, অথচ আপনাকে দেখুন কষ্ট দিয়েই যাচ্ছেন। তো দিয়েই যাচ্ছেন, কেন দিচ্ছেন তার কোনো উত্তর নেই। কি দোষ আমার বলুন? কেন এমন করছেন? কেন? আবারও কৃতিকের শক্ত বুকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠল ওরও। এবার আর নিজের ক্রোধটাকে সংবরণ করতে পারল না কৃতিক। ওর হাত দুটো নিজের মুঠোয় পুরে গলা ছেড়ে চিৎকার করে বলল, বিকজ আই লাভ ইউ, ড্যাম ইট। কৃতিক এত জোরে কথাটা বলেছে যে ওর গর্জন প্রতিধ্বনিত হচ্ছে মহলের প্রতিটি দেওয়ালে। সেই সাথে হলরুমে বসা সকলে লাফিয়ে উঠেছে এহেন গর্জনে। অরুর নিজেরও এই মুহূর্তে থরথরিয়ে কাঁপছে। কৃতিক নিজের দাঁতে দাঁত পিষে অরুর মুখের কাছে মুখ এনে বলল, ইচ্ছে তো করছে মেরে মেরে নরম তুলতুলে গালগুলোকে রক্তাক্ত করে দিতে, কিন্তু না খেয়ে খেয়ে নিজের এমন হাল করেছিস সেটা করতেও কলিজায় লাগছে। এদিকে রাগটাকেও কমাতে পারছি না। ওহ গড! অরু কৃতিকের চোখে চোখ রেখে কাঁদছে। কৃতিকও অরুর চোখের দিকে তাকিয়ে আছে। সেভাবে খানিকক্ষণ তাকিয়ে থেকে খানিকটা শান্ত স্বরে বলে, অরু, আমার অ্যারোগেন্সি, আমার রাগ, আমার জিদ, আমার ডেসপারেটনেস তুই না সহ্য করলে আর কি সহ্য করবে বলতো? কার কাছে খোলা বই হব আমি? তুই কি চাস আমি সারা জীবন ডিপ্রেশন আর অ্যাংজাইটিতে ধুকে ধুকে মরি? অরু জবাব দেয় না, শুধু ঘুরে দাঁড়িয়ে নিজের পিঠে পড়ে থাকা লম্বা চুলগুলোকে একপাশে সরিয়ে দিয়ে চুপচাপ স্থির হয়ে থাকে। কৃতিকের রাগ সংযত করার জন্য অরু নিজেকে তার কাছে সমর্পণ করছে। ব্যাপারটা বোধগম্য হতে একটানে ওর জামার পিতাটা খুলে শক্ত হাতে ওর বাহু চেপে ধরে অরুর তুলতুলে কোমল উন্মুক্ত পৃষ্ঠদেশে ঝড়ের গতিতে মুখ ডুবিয়ে দিল কৃতিক। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা এই উপন্যাসটি শুনছো আমার কণ্ঠে, একটা কমেন্ট করে যেও প্লিজ। ওকে, পরের পর্বে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।